আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ৩৮। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। সন্ধ্যা হচ্ছে, তবে আজকের সন্ধ্যা নামার আয়োজন একটু বেশি ধীরস্থির। ফট করে সূর্য ডুবে অন্ধকার আসেনি। শিকদার বাড়ির কারোরই অবশ্য এই সন্ধ্যা নিয়ে মাথা ব্যথা নেই। তারা ব্যস্ত, ভীষণ ব্যস্ত বিয়ের তালিকা করতে। কথা ছিল আজকেই শপিং করতে যাবেন, কিন্তু পরবর্তীতে পিছিয়ে আনলেন সিদ্ধান্ত। বাড়ির কর্তারা একটা দিন বিশ্রাম নিচ্ছেন, এই দিন ঘর খালি করে কিভাবে যাবেন তারা? যা হলো না আজ, হিসেব মেলালেন কাল বের হবেন আরামসে। সুমনা ইউটিউব ঘেটে বেনারসির মতামত নেওয়া শুরু করলেন পিউর মতে। অথচ তাদের এত এত সেগুড়ে উদ্বেগ্য এক বস্তা বালি ঢেলে সন্ধ্যার পরপরই দুটো প্যাকেট সমেত বাড়ি ঢুকলো ধূসর। সাথে সব সময়ের সঙ্গী ইকবালও আছে। সোফায় তখন নারী মহলের সব সময়কার চায়ের আড্ডা। ধূসরের হাতে মোটা মোটা শপিং ব্যাগ দেখে আলাপ থামলো তাদের। সে সোজা এসে চায়ের ট্রে সাইডে চাপিয়ে ব্যাগগুলো রাখলো। মিনা শুধালেন, "কী রে এতে?" "দেখো।" বলতে হয়নি। কৌতূহলে সুমনা নিজেই প্যাকেট খুলতেই লেগে পড়লেন। পিন টিন ছাটানোর পর যা আবিষ্কার হলো তাতে অত্যাশ্চর্য। এক একজন পটাপট হাঁ করে চাইলেন ওর দিকে। রুবা বলেন, "আমরা তো কালই বের হতাম, তুই আগে আগে নিয়ে এলি। শুধু বেনারসিটা আর শেরওয়ানি এনেছি, বাকি যা লাগে সেগুলো তোমরা এনো।" তিনি ঠোঁট উল্টে বললেন, "বুঝেছি, মায়েদের পছন্দ ভরসা নেই, তাই না? ওই জন্য এত তাড়া?" ধূসর একবার পিওর দিক চাইল। সে মেয়ের দুই চোখে বিস্ময়ের ভেলকি, ঠোঁট যুগল অর্ধ ইঞ্চি ফাঁকা। মার্বেল নেত্র ঝাপটে ঝাপটে দেখছে বেনারসি কাজ। হাতের কাপের চা শরবত হোক তাতে খেয়াল নেই। আপাতত এই মেরুন চমৎকার বেনারসি আর একই রঙের শেরওয়ানিতেই রাজ্যের মনোযোগ ওর। যেন কাপড় নয়, পৃথিবীর অষ্টম আশ্চর্যের কোনো বস্তু। ধূসর দৃষ্টি এনে বাকিদের দিক ফেলল। মায়ের কথায় সহজ সাবলীল জবাব দিল, "তা নয়, তোমাদের মেয়ের খুব শখ এই রঙের বেনারসি পরবে, তাই আর কি নিয়ে আসলাম।" প্রিয় বিস্ফোরিত নয়নে চায়। সহসা দুইয়ের অধিক বিদ্যুৎবেগী চাউনি নিক্ষেপ হয় তার উপর। ভরকে যায় পিউ। মিনা ভ্রু তুলে শুধালেন, "তুই বলেছিলি আনতে?" পিউ অসহায় চোখে চাইল। উত্তর নেই বিধায় পরাস্ত ভঙ্গিতে চোখ নামালো। মাঝের দিক চেয়ে কপাল কুঁচকে বলল, "আমি কবে ওনাকে এইসব কথা বললাম? বেনারসি নিয়ে তো কোনো দিন আলাপও করিনি।" ভাবতে ভাবতে তার মস্তিষ্ক যখন সুদূর পথ পাড়ি দিল, খেই হারালো, সমুদ্র ডিঙ্গালো। হঠাৎ সচকিত হয়ে সে মনে পড়ল বহুদিন আগের সেই কথাগুলি। পুষ্পর বিয়েতে তানহা ভেবে বকবক করছিল, তখন এরকম কিছুই বলেছিল না। তানহা তো পাশে ছিল না, ছিলেন ধূসর ভাই। উনি কি সেই কথা মনে রেখে এগুলো নিয়ে এলেন? সঙ্গে সঙ্গে বিস্ময় ভাব হয়ে মাথা তুলল পিউ। ততক্ষণে ধূসর আবার বেরিয়ে যাচ্ছে, ও তারা পিঠের দিকে চেয়ে রইল এক ধ্যানে। মা চাচিদের হাসি ঠাট্টায় কথাগুলো সামান্যতম কানে ঢুকল না। তার বিস্মিত চাউনি বদলে গেল মুগ্ধতায়। অপলক চেয়ে প্রশ্ন করল নিজেকে, একটা মানুষ এমন নিরুদ্বেগ থেকেও এতটা ভালোবাসা কি করে? সারাদিনের প্রচণ্ড গরম আর উষ্ণ রোদের পর আকাশে হঠাৎ গুরুগম্ভীর মেঘের বিচরণ। বৃষ্টি নামার সম্ভাবনা জোরালো। আমজাদ আগেভাগে কাজ টেনে দিলেন জানালার। একবার ঘড়ির দিক চাইলেন। রাত প্রায় 11টা ছোবে। মিনা কক্ষের আসার নাম নেই। এই মহিলা নিচে এত কি করে? সারাদিন রান্নাঘর, বসার ঘর। সপ্তাহে একটা দিনই তো স্বামী থাকে বাড়িতে। এত বছরে সেই হুঁশ জ্ঞানও হয়নি। আমজাদ বিছানায় এসে বসলেন। টেলিফোন তুলে কল লাগালেন রাশেদের নম্বরে। এই টেলিফোনখানা তার বাবার কেনা, ভীষণ শখের বশে এনেছিলেন বাড়িতে। আজকাল এসব কেউ ব্যবহার করে না, কিন্তু আমজাদ বাবার স্মৃতি ধরে রেখেছেন। কয়েক জায়গায় ছাল ছোকলা উঠে গেলেও ফেলে দেননি। বাবার জিনিস যতদিন আঁকড়ে থাকা যায়। রাশেদের সঙ্গে কথা বলার ফাঁকেই মিনার পদচরণ পড়ল কামরায়। প্রতিদিনের মতো অজু করে এশার নামাজ পড়লেন। জায়নামাজ গুছিয়ে রেখে বিছানায় এসে কাছে এলেন। স্বামীর দিকে একটিবারও না দেখে পিঠ ফিরিয়ে চুপচাপ শুয়ে পড়লেন। আমজাদের কপাল বেঁকে এলো তৎক্ষণাৎ। পিউ মায়ের মতো হয়েছে। এক দণ্ড বকবক না করলে শান্তি পায়ও না এরা।
এমন মানুষ হঠাৎ নীরব হলে দুশ্চিন্তায় ভোগে চারিপাশের লোকজন। রোজ যে রুমে এসেই তাকে জিজ্ঞেস করে নামাজ পড়েছেন, আজ করলো না কেন, সাথে কত শত কথা, আজ কি হলো। আমজাদ একটু এগিয়ে বসলেন, রয়ে শয়ে বললেন, আমার বাম পায়ের শিরায় একটু টান খাচ্ছিলাম সকাল থেকে, তেল মালিশ করে দেবে। মিনা ফিরে না চেয়ে উঠে বসলেন, থমথমে চেহারায় ওয়ার্ড্রপের উপর থেকে তেল এনে সামনে এসে গম্ভীর গলায় বললেন, পা দিন। আমজাদ দিলেন না, বরং প্রশ্ন ছুড়লেন, কি হয়েছে তোমার? কি হবে? আমার তো একই প্রশ্ন, কি হবে? মেনেই তো নিলাম তোমাদের আবদার, দিচ্ছি বিয়েটা, 1 সপ্তাহ পরই দিচ্ছি, মাত্র রাশেদকেও জানালাম, তাহলে এরকম করছো কেন? মিনা হাস্যহীন শুধালেন, কি করলাম? আমজাদ ক্লান্ত কণ্ঠে বললেন, দেখো মিনা, বয়স হচ্ছে আমার, সেই জোয়ানকালের মতো মনের ক্ষমতা নেই যে তুমি না বললেই বুঝবো কি অন্যায় করেছি। চারদিকের এত ঝামেলা, সব থেকে বড় ঝামেলা তোমার আদরের পুত্র। এত মানসিক প্রেশারের মধ্যে আমি সত্যি রহস্য উদ্ঘাটনের ব্যর্থ। ব্যর্থ আপনি কেন হবেন? ব্যর্থ তো আমি। বিয়ের এত বছর পরে এসে বুঝলাম আমি আপনার মনোপুত্ত ভালো স্ত্রী হতে পারিনি। অভিমানের ঝরঝরে বর্ষার ন্যায় শোনালো কথাটা। আমজাদ হতবম্ব চোখে চাইলেন, কি উল্টোপাল্টা বলছো? উল্টোপাল্টা? আমি উল্টোপাল্টা বলছি? অবশ্যই। এসব আমি কোনোদিন বলেছি? মিনা মুখ ঘুরিয়ে শান্ত গলায় বললেন, বলবেন কেন, কাজে প্রকাশ করবেন, সব কি মুখে বলতে হয়? আমজাদ দিশেহারা, কি করলাম আবার? ত্রস্ত মিনার চোখ ভরে উঠল। ভেজা কণ্ঠে বললেন, সবসময় বলতেন আমার কাছে কিছু না বললে আপনার নাকি শান্তিতে ঘুম হয় না। আমিও সেটা মেনে খুশিতে উঠতাম। অথচ ঠিকই আমার থেকে কথা লুকালেন আপনি। কিছু শেয়ার করেন না, জানানোর প্রয়োজন বোধ করেন না। আমজাদ দ্বিগুণ হতচেতন হয়ে বলল, কি লুকালাম? মিনা তেতে উঠলেন, কি লুকালাম মানে? ভান করছেন? ধূসর যে পিওকে পছন্দ করে একটাবার আমাকে জানাতে পারতেন না? নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন, নিজে নিজে ছক কষেছেন সব কিছুর। আমি কে? কেনই বা বলবেন আমায়? আমি তো পরের মেয়ে, তাই না? সংসারের জন্য খাটতে এসেছি, খেটে খুটে জানটা বেরিয়ে যাবে, ব্যাস চলে যাব কবরে। আমজাদ রেগে গেলেন, মৃদু ধমক দিয়ে বললেন, কি যাতা বলছো? মিনা টলমলে চোখে চেয়ে বললেন, হ্যাঁ যা তাই বলছি, আমার মতো মূল্যহীন মানুষের কথায় দাম থাকবে নাকি? আমজাদ হতাশ শ্বাস নিলেন, বোঝাতে গেলেন, আমি তোমাকে বলতাম, কিন্তু তুমি শুনলেই রুবা জবা এদের বলে দিতে, তখন বিষয়টা ঘুরে যেত। আচ্ছা তুমি ভাবো, আমি যেমন তোমাকে কিছু না বলে থাকতে পারি না, তুমি পারো ওদের কাছে কিছু না বলে থাকতে? মিনা মাথা নাড়লেন দুপাশে। তিনি বললেন, তাহলে যদি বলতে বলতে বিষয়টা এত চমকপ্রদ হতো, বলো, সবাই অবাক হতো এত, এই জন্য বলেননি? কিন্তু আপনি আমাকে মানা করলে আমি কি কাউকে বলতাম না? আচ্ছা বাবা, ভুল হয়েছে না বলে, তাই জন্য এমন মুখ গোমরা করে রাখবে? একটা দিন একটু সময় পাই দুজন গল্প করার, সেজন্য ঝগড়া করবে? মাথা ঠান্ডা হলো ওনার, একটু চুপ থেকে ঘাড় নেড়ে বললেন, আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, পা তো দিন এখন, টান লাগছে কোথায়? লাগছে না, ওটা তোমার মনোযোগ পেতে মিথ্যে বলেছিলাম। বলেই হেসে উঠলেন আমজাদ। স্বামীর হাসি দেখে এবার হেসে ফেললেন মিনাও। তেলের বোতল পাশে রেখে আলগা সুরে বললেন, আপনি পারেনও। আচ্ছা শোনো, ভাবছিলাম একটা পানের ডালা বানাবো, দুজন মিলে রাতের খাবারের পর আয়েশ করে চিবানো যাবে। মিনা উদ্বেগ নিয়ে বললেন, সেসব পরে, আগে আমাকে বলুন তো, এই যে ধূসর পিওর বিষয়টা আপনি কিভাবে জানলেন? সারাক্ষণ বাড়িতে থেকে আমি কিছু বুঝতে পারলাম না, আপনি তো থাকেন বাইরে। তুমি সরল সহজ মানুষ তো, তাই বুঝো না। যদিও আমিও প্রথমে সব বুঝতে পারিনি, তবে একটু আঁচ করেছিলাম যেদিন ফয়সালের সাথে দেখা হলো। শুনলাম পিউকে নিয়ে ছেলেটাকে ধমকে এসেছে ধূসর। খটকা লাগলো। সেদিনই আবার বাড়ি ফিরে দেখলাম তুমি মেরেছো বলে তার রাগারাগির দৃশ্য। তারপর পিউকে আগলে ধরে ঘরে নিয়ে যাও, এসব খটকাটা গাঢ় হলো। তখন থেকে দুটোকে লক্ষ্য করছিলাম, ধীরে ধীরে সন্দেহ প্রকট হতে থাকলো। ওই দিন সম্মেলনেও ছেলেপেলেদের পিউকে ভাবি ডাকতে শুনেছি। মিনা অবাক কণ্ঠে আওড়ালেন, ভাবি? হ্যাঁ, অতটুকু মেয়েকে কেন ভাবি ডাকবে আমি কি বুঝি না? তবে পুরোপুরি নিশ্চিত হয়েছি কবে জানো? মিনা আগ্রহ ভরে চাইলেন, কবে? পিউ যেদিন ধূসরের সাথে মিষ্টি আনতে যেতে চাইলো আর আফতাব মানা করলো, শুনেছিলে তো কেমন করে চেঁচিয়ে উঠলো সেদিন? বুঝলাম আমি একা নই, আফতাবও নির্ঘাত কিছু জানে। তাছাড়া নিজের হাতে ওটাকে বড় করেছি, হাব ভাব
চালচলন সব জানি। আফতাব মানসিক টানাপোড়েনের পড়ে গিয়েছিল। একদিকে বড় ভাই, অন্যদিকে ছেলে। কয়েকদিন কয়েকদিন যাবৎ ওর অস্থিরতা খেয়াল করছিলাম, কিছু বলিনি। অফিসে অন্যমনস্ক থাকতো। 2-3 বার করে ডাকার পর সাড়া মিলতো ওর। আমি তাও ভান করলাম কিছুই বুঝিনি। অপেক্ষা করছিলাম ও আসুক, নিজে এসে ছেলের জন্য কিছু চেয়ে নিক। সবসময় ভাইজান কেন সিদ্ধান্ত নিবে? আর শেষমেশ তোমার দেবর স্নেহের কাছে হার মেনে দরজায় এসে দাঁড়ালো। এই তো, পরের সবটুকুই তো জানো। মিনা বিস্ময়ভীত হয়ে বলল, কি সাংঘাতিক অনুমান শক্তি আপনাদের! আনিস সিআইডিতে না গিয়ে আপনারা গেলেই তো পারতেন। আমজাদ হাসলেন, দুষ্টুমি করে বললেন, যেতে তো চেয়েছিলাম, নেয়নি। মিনা বুক ভরে শ্বাস টেনে বললেন, যাক বাবা, সব ভালো ভালোই মিটলেই আমার শান্তি। তারপর আর মনে হয়ে বললেন, আপনার মনে আছে ধূসর হওয়ার পর রুবা কি মারাত্মক অসুস্থ হয়ে পড়ল? বাচ্চাটাকে দেখার মতো অবস্থা তো দূর, বিছানা থেকেও নড়তেও পারতে না। দেখাশোনার জন্য 2 দিনের ধূসরকে আমি আমার কোলে তুলে নিলাম। রাতে এতবার খেতে উঠতো, আপনি ঘুমাতেও পারতেন না, অথচ তাও কোনো দিন একটু বিরক্ত হননি। বলতেন, আমার ছেলেই তো কাছে, বিরক্ত হব কেন? 4 মাস লাগলো রুবার সুস্থ হতে। ততদিন ধূসর আমার নিজের অংশ হয়ে গেল। ভেবেছিলাম বড় হতে হতে মাকে পেয়ে অতটা কাছে ঘেঁষবে না, ভুলে যাবে। অথচ না, সে ছেলে কিন্তু এখনও আমার নেওয়াটা। আমজাদ মাথা দোলালেন নীরবে। মিনা নিজেই বললেন, ওর প্রতি আমার একটা আলাদা টান আছে জানেন। বাকিদের প্রতিও আছে, কিন্তু এতটা প্রখর না। পুষ্প হওয়ার পর মনে মনে ভেবেছিলাম যদি ধূসরের বউ করা যায় ওকে। কিন্তু ওর চোখে পুষ্পর প্রতি স্নেহ দায়িত্ব ছাড়া কখনো কিছু দেখিনি, তাই সাহসও করিনি। আর পিউ, ও এত ছোট। আবার ধূসর যতক্ষণ বাড়িতে থাকতো উঠতে বসতে 100টা ঝাড়ি খায়। তাই ওদের নিয়ে এমন কিছু আমার তো মাথাও আসেনি। অথচ তলে তলে দুটো ঠিক ভালোবাসা করে ফেললো দেখলেন। তাল মিলিয়ে হাসলেন দুজন। আমজাদ শুধালেন, তুমি খুশি এবার? উত্তর হাসির ফোড়ায়ার বুঝিয়ে দিলেন মিনা। স্বামীর হাতের উপর হাত রেখে বললেন, খুব। এই বাচ্চা মেয়েটির আবার কে? হ্যাঁ, হঠাৎ প্রশ্নে চমকে উঠল সাদিফ। পেছনে ঘুরে মাকে দেখে তড়িঘড়ি করে ফোনের আলো নেভালো। উপর হওয়া থেকে সোজা হয়ে বসে বলল, তুমি এখন কখন এলে? জবা পাশে বসতে বসতে বললেন, মাত্রই এলাম, কিন্তু এই বাচ্চাটা কে? কেমন চেনা চেনা লাগছিল, দেখেছি কোথাও, চিনি আমি? সাদিফ আমতামতা করে বলল, এটা গুগলে পাওয়া ছবি, আমিই চিনি না, তুমি কিভাবে চিনবে? জবা বেগম আনমনা হয়ে বললেন, কিন্তু সাদিফ কথা কাটাতে চায়, সে যে এতক্ষণ এক পোকা দাঁত কপাটি অধিকারী মেয়ের ছবি দেখছিল, সেই মেয়ের আসল পরিচয় কি আর বলা যায় নাকি? প্রসঙ্গ পাল্টাতে মায়ের কোলে শুয়ে বলল, তুমি তো আজকাল আসোই না আমার ঘরে। জবা ছেলের কোমল চুলের ভাঁজে হাত ভরলেন। কথাটায় কপাল গুছিয়ে বললেন, তুই বুঝি বাড়িতে থাকিস? আজকেও দেখলাম বাইরে গেলি, আসবো যে সুযোগ দিস? সাদিফ হাসলো, হঠাৎ কিছু ভেবে চট করে উঠে বসে বলল, দাঁড়াও, একটা জিনিস দেখাই তোমায়। বিছানা ছাড়লো সে। হ্যাঙ্গারে ঝোলানো শার্টের বুক পকেট থেকে বের করলো সেই আংটির বাক্স। মায়ের সামনে মেলে ধরে বলল, কেমন? জবা বেগম হাঁ করে বললেন, কি সুন্দর রে, হীরের না? হ্যাঁ, পিউ আর ভাইয়ার বিয়েতে দেবো ভাবছি, খুব ভালো হবে। কত নিল? ভ্যাটসহ 60+ পড়েছে। ভালো হয়েছে, কিন্তু আসল হিরে দিয়েছে তো, নাকি তোকে বোকাশোকা পেয়ে নকল ধরিয়ে দিল? বলতে বলতে হীরের একটা আংটি তুলে চোখের সামনে ধরলেন জবা। জহুরি চোখে উল্টে পাল্টে দেখল। সাদিব বলল, আরে সার্টিফিকেট আছে, তাছাড়া নামি দামি ব্র্যান্ড নকল দিলে ওদেরই সমস্যা। কিন্তু তুই এত বেছে শুনে আনলি কি করে? যে ছেলে এখনও নিজের জন্য শার্ট প্যান্ট পছন্দ করে করে কিনতে পারে না, মাকে টাকা দিয়ে বলে এনে দেও, সে গয়না কিনলো একা গিয়ে? বাব্বা! সাদিব মাথা চুলকায়। একা কি পারতো? মারিয়ার সঙ্গে গিয়েছিল বলেই না। জবা বেগম বাক্স বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। আক্ষেপে নিয়ে বললেন, পুষ্প ইকবালকে পছন্দ না করলে আজ তোদের বিয়েটাও। সাদিব আটকে দিল মাঝপথে, থাক না ওসব। জবা মায়া মায়া চোখে তাকালেন, বললেন, তোর খুব খারাপ লাগে তাই না রে বাবা? খারাপ লাগবে কেন? তুইও তো ওকে পছন্দ করতি, প্রতিদিন ওকে সামনে দেখছিস। সাদিব বিমর্ত। সে কবে পুষ্পকে পছন্দ করলো?
পিউকেও বহুবার এই কথা বলতে শুনেছে। এই বদ্ধমূল্য ধারণা কি করে জন্মালো এদের? জবাবে কেউ মাথায় হাত বুলিয়ে বললেন, তুই দুঃখ পাস না বাবা, পিউয়ের বিয়েটা হয়ে যাক, 6 মাস পরেই আমরা সবাই তোর জন্য মেয়ে দেখা শুরু করব। সাদীপ মুখ ফুলিয়ে শ্বাস ফেলল, বিরক্তিটুকুন গিলে নিয়ে চুপ রইল বরাবরের মতোই। সপ্তাহের মোড় ঘুরতে হাজির সেই কাঙ্ক্ষিত দিন। খুব কাছের লোক ছাড়া কাউকে ডাকা হলো না বিয়েতে। যাদের না ডাকলে মুখ লুকানো বিপদ, আমজাদ কেবল ওদেরই দাওয়াত দিলেন। বৃহস্পতিবার রাতে মাকে নিয়ে চৌকাট হাজির হলো মারিয়া। ধূসর নিজে গিয়ে দাওয়াত দিয়ে এসেছেন তাদের। রোজিনা একটু অস্বস্তি বোধ করছিলেন প্রথমে। একদিনের আলাপ হলো মাত্র, এর মধ্যে বাড়িতে ওঠা কেমন না কেমন দেখায়। কিন্তু ধূসরের মুখের উপর না বলতে পারেননি, অথচ আসার পরপরই সমস্ত অস্বস্তি খড়কুটো মতো ভেসে গেল ওনার। শিকদার বাড়ির গৃহিণীদের অমায়িক ব্যবহার, সকল অপ্রতিভতা মুছে ফেলল মুহূর্তেই। প্রহরে প্রহরে সহজ হয়ে উঠলেন রোজিনা খাতুন। কিন্তু বিপদে পড়েছে মারিয়া। এখানে আসার পর থেকে একটা বান্দাও তার সাথে কথা বলছে না, না পুষ্প, না পিউ, আর না বর্ষা। শান্তা শক্তি মুখে কুলুপ এঁটেছে সকলেই। অপরাধ পুষ্পর বিয়েতে না এসে তাদের সুন্দর পরিকল্পনা ধ্বংস করা। বর্ষা একাই এসেছে, সৈকত আসবে কাল দুপুরে। এত ঘন ঘন বিয়েতে তো আর ছুটি নেওয়া যায় না। এদিকে আমজাদও সমান বিপাকে পড়েছেন। রাশিদ আর মুতালিব বারবার শুধাচ্ছেন, হঠাৎ এত তাড়াহুড়ো করে বিয়ে কেন? শুধু কি তারা? যারাই আসছে সবার একই কথা, একই প্রশ্ন। আমজাদ নাজেহাল হচ্ছেন, ততবার কটমট চোখে দেখছেন ধূসরকে। ও ছেলের খেয়াল থাকলে তো, সে নিজের বিয়ের লাইটিং নিজে করতে ব্যস্ত, ঠিকঠাক না হলে আবার ঝাড়ছেও লোকগুলোকে। ইকবাল সেসব দেখে হতাশ হয়, বিড়বিড় করে বলে, লজ্জা শরম নেই একটুও? ভারমুখ সঙ্গীদের মানাতে বেশ কাঠখড় পোড়াতে হলো মারিয়ার। এমন মিষ্টি মেয়ের উপর দিন শেষে রাগ আর ধরে রাখা গেল না। যখন আপোষ হলো সব কটা মিলে হইচইয়ে মেতে উঠল ফের। তবে এবার মৈত্রী মিসিং। ছোটোখাটো আয়োজন বিধায় তাদের আর জানানো হয়নি। সাদীপ মনে প্রাণে হাঁপ ছেড়ে বেঁচেছে এতে। মেয়েটাকে দেখলে তার অসম্ভব অস্বস্তি হয়। পার্লা থেকে একটি মেয়ে আনা হয়েছে। পিউয়ের কোনোই অবধি মেহেদি পরাচ্ছে সে। তার পরনে লাল হলুদ মিশলের তাঁতের শাড়ি, কানে ছোট ছোট স্বর্ণের ঝুমকো। তবে সবথেকে চোখে লাগা বিষয় হচ্ছে প্রচণ্ড চেহারার বিস্তর সরল হাসিটুকুন। দুপুরের ওদের দুজনের গায়ে হলুদ হয়েছে। পুষ্পর মতো অত বিশাল আয়োজন নয়, ছোট পরিসরেই। বরকনেকে আলাদা আলাদাভাবে গোসল দিয়েছেন গৃহিণীরা। পিউকে গোসল করিয়েছেন ওয়াশরুমে, আর ধূসরকে ছাদে। তারপর শাড়ি পরিয়ে পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছে ওকে। মিনা বেগম কড়া করে বলেছেন, ঘর থেকে বের হবি না। না বললেও পিউ বাইরে আসতো না আজ। ধূসর বাড়িময় ঘুরছে, চোখাচোখি হলেও ভীষণ লজ্জা লাগে ওর। মাথা তুলতেও কষ্ট যেন। একটা বিশাল শীতলপাটির উপর বসে পিউ, থুতনি ঠেকানো হাঁটুতে, ভাসা ভাসা নেত্রদয় তাক করা হাতের উপর। তার চারপাশে সামান্য জায়গা ফাঁকা নেই। মেয়ে দলের একটা জট বেঁধেছে। পুষ্প গল্পের আসরে বসেছে এক বাটি আচার সমেত। সবার গল্পগুজব আর হাসাহাসির মধ্যে ধূসর দরজায় এসে দাঁড়ালো। তার বলিষ্ঠ কালো অবয়ব লাইটের আলোয় ফ্লোরে ভাসতেই তাকালো ওরা। কথা থামলো, হাসি কমলো। ধূসরকে দেখেই পিউ জড়সড় হয়ে গেল, আরও গুটিয়ে বসলো। দৌড়ঝাঁপ করার রেশ ধূসরের চোখে মুখে লেপ্টে। ফোঁটা ফোঁটা ঘামের নহর কপালের উপর, গায়ে থাকা বাদামি টি শার্ট মিশছে বুকে। পিউ বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না, লাজুক ভঙ্গিতে তৎপর চোখ নামালো। পুষ্প শুধালো, কিছু বলবে ভাইয়া? সবার আগ্রহী চাউনি তার দিকে। একাধিক প্রশ্নবিদ্ধ মেইলি চোখগুলো ধূসরকে বিব্রত করতে পারল না। সে টানটান বক্ষে ছোট্ট করেই বলল, একটু বাইরে যা সবাই। পুষ্প ওরা হাঁ করে একে অন্যের দিক দেখল। মারিয়া দুষ্টুমি করে বলল, সবাই? পিউকেও নিয়ে যাব? ধূসর সহজভাবে তাকালো, অথচ মেয়ে এতই ঘাবড়ে বলল, না 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 বাবা, মজা করলাম। সবাই ঠোঁট চিপে হাসি আটকে ঘর ছাড়ল। পিউ বসে রইল শক্ত হয়ে। মনের আনাচে কানাচে প্রগাঢ় অনুভূতির জোয়ার ছুটেছে তখন। কি বলতে এসেছে ধূসর ভাই?
আবার কি একটা বেফাঁস কথা বলে লজ্জায় ফেলবেন ওকে। এতক্ষণের সরবপূর্ণ কামরা নিস্তব্ধ এখন। ধূসর ছোট কদমে এগিয়ে আসে, প্রতিটি পদচারণ বাড়িয়ে দেয় পিউর বুকের দূর দূর স্বভাব। শিরশিরে পা দুটো সে আরো সেটে নিল শাড়ির নিচে, কাপা কাপা চক্ষুদয় তাকালো। ধূসর কাছে এলো, হাঁটু মুড়ে বসলো তার মুখোমুখি। বিশ্রান্ত নজরে কিছু পল চেয়ে রইল হলদে আলোয় ঘেরা, হলদে শাড়িতে আবৃত তার হৃদয়হরণের পানে। কে জানতো এই ছোট্ট একটা মেয়ে তুখোর সুনামি বয়ে দিবে ওর অন্তরে, নির্দয়ীর মতো কেড়ে নিবে মন ঘুম ধ্যান। এমন ধারালো চাউনির নিকট নিজেকে নিঃসহায় আবিষ্কার করল পিউ। মারাত্মক প্রভাব পড়ল তার তনুমনে। শিরায় শরীরের প্রতিটি বাঁকে সহসা কানে এলো সুগভীর সুর, হাত দে। পিউ চেয়েছিল, অথচ বেখেয়ালি ন্যায় শুধালো, হুম। হাত চেয়েছি। পিউ মোহে ডুবে থেকেই দুটো হাত এগিয়ে ধরল সামনে। মেহেদির কারণে তার ডান হাতে বিন্দুমাত্র জায়গা ফাঁকা নেই। বাম হাতের কোনোই থেকে কবজি অবধি নেমে এসেছে ডিজাইন। ধূসর দুটো হাত একে একে দেখে বলল, বাম হাত। পিউ ব্যস্ত অন্য হাত নামিয়ে নেয়, বাম হাত পেতে রাখে অমন। ধূসর তার উষ্ণ হস্তে মুঠো ধরল সেটি, ডালা থেকে তুলল অর্ধসমাপ্ত মেহেদির কোণ। একবার চাইল পিউর বিভ্রান্ত চোখে, তারপর ঠিক তালু বরাবর কোণ ঘুরিয়ে গোটা গোটা অক্ষরে লিখে দিল ধূসর। পিউ স্তব্ধ, বিহম্বল নজর বোলায় একবার হাতের দিক, একবার সম্মুখে বসা শ্যামলা পুরুষের চেহারায়। ধূসর হাসল, সেই চিরচেনা শব্দহীন হাসি। স্বল্প আওয়াজে বলল, কবে একবার কেঁদে ছিলি না আমার নাম অন্য একজনের হাতে দেখে, তাই আজ নিজে নিজের নাম তোর হাতে লিখে দিলাম, সাথে লিখে দিলাম এই আমাকেই। লেখা উঠে যাবে পিউ, মানুষটাকে আবার মন থেকে উঠিয়ে দিস না, হুম। পিউয়ের চেহারা ফ্যাকাশে হলো, স্তম্ভিত চোখ দুটো হকচকিয়ে উঠল, আতকে উঠল। ন্যায় বলল, এসব কি বলছেন? আপনাকে ছাড়া আমার পৃথিবীতে ভাবতেই পারি না ধূসর ভাই। তার সদ্য জল ডোবানোর চোখের দিক চেয়ে মুচকি হাসল ধূসর, চিকন ঠোঁট বাড়িয়ে টুক করে গভীর চুমু বসালো কপালে। আকস্মিক দরজায় ঝোলানো পর্দার ওপাশ হতে খুব খুব কাশির শব্দ ভেসে আসে। আমরা কি এখন আসবো? বর্ষার কণ্ঠ শুনে সরে এলো ধূসর। পিউয়ের লালিত চেহারায় দিক থেকে চোখ সরালো, লম্বা পায়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। পিউ চেয়ে রইল সেই যাওয়ার দিকে। লিখে দেওয়া নামের হাতখানা বক্ষপটে চেপে ধরল। এই মেহেদির রং যদি সারা জীবনও না উঠত, ভালো হতো না। অল্প লোক সংখ্যাতেই বাড়িতে পা ফেলা যাচ্ছে না। বসার ঘরে চেয়ার টেবিলে সোফা সরিয়ে জায়গা বের করা হয়েছে। ঠিক মাঝ বরাবর ফোমের আসন পাতা হলো, তার উপর শুভ্র সাদা কভার, চারপাশে পাটাতন বসিয়ে আসনের মধ্যিখানে ঝোলানো হলো রেখায় গাঁথা ফুল, যেই ফুলের ঘনত্বে এপাশ ওপাশ চাইলেই দেখা মুশকিল। এক পাশে বর বসবে, অন্য পাশে কনের, অথচ দুজনের মুখোমুখি। আবার সাউন্ড সিস্টেমের দায়িত্ব নিয়েছে বেলাল। সাদিফের হুকুম, কিছুতেই ফোন বা ক্যাসেট রাদিফের হাতে দেওয়া যাবে না। ফাজিলটা টিকটকের উল্টোপাল্টা গান ছাড়া কিছু বোঝে না। গতবার বুক চিনচিন গান ছেড়ে ইজ্জত খেয়ে ফেলেছিল। সবাই তখন মহাব্যস্ত, খেটে খুঁটে কাহিল সাদিফ। মানুষের চাপাচাপিতে এসিতেও কুলাচ্ছিল না, বারবার ছুটে গিয়ে ফ্রিজ থেকে পানি বের করে খাচ্ছে। সকলে তৈরি হলেও ছেলেটা রুমে ঢোকারও ফুলশরৎ পেল না। শেষে ইকবাল তাকে ঠেলে ঠুলে তৈরি হতে পাঠালো। ওকে সরিয়ে নিজে উঠল টুলে। একটু দূরে পুষ্প চেয়ারে মাথা এলিয়ে বসেছিল। তার বমির সমস্যা, এত মশলা আর মাছ মাংসের গন্ধে বিকট হয়েছে। তাও লাফিয়ে লাফিয়ে মা চাচিদের হাতে হাত লাগাতে গিয়েছিল, কিন্তু ওকে সসম্মানে রান্নাঘর থেকে বের করে দিয়েছেন ওনারা। সেই থেকে সে এখানেই বসে, শরীরের অস্থিরতায় কোনো রকম একটা হাফ সিল্কের শাড়ি জড়িয়েছে গায়ে। ইকবালকে দেয়ালে ঝুলানোর ফুলে দড়ি বাঁধতে দেখে কপাল কুঁচকালো সে। ক্ষণবাদে সেই দৃষ্টি বদলালো।
হয়ে উঠল ঝলমলে, সুখী সুখী। ঠিক এরকম একটা মুহূর্তে ইকবালকে এই বাড়িতে দেখছিল ও খেয়াল করেছিল তীক্ষ্ণ লোচনে। ঘাম মুছতে মুছতে আনিস সুমনার বিয়েতে ধূসরের সঙ্গে মিলে কাজ করেছিল ইকবাল। ওই দৃশ্যটুকুতেই বিভোর হয়ে পুষ্প মন দিয়ে বসল। আর আজ আজ সেই ছেলেরই বাবুর মা হবে। ফিক করে হেসে উঠল পুষ্প। ইকবাল শব্দ শুনে পাশ ফিরে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করতে যায় হাসির কারণ। তার বলবার দেহের বেতাল নড়াচড়ায় দুলে উঠে উঁচু টুল। উল্টে যেতে ধরলেই পুষ্প ভয়ে দাঁড়িয়ে গেল। কাছে যাওয়ার আগে রকেট বেগে এসে টুলখানা চেপে ধরলেন আমজাদ। শক্ত মেঝের উপর পতন থেকে বাঁচল ইকবাল। কৃতজ্ঞ চোখে চাইল শ্বশুরের দিকে। তিনি ভ্রু গুছিয়ে বললেন, সাবধানে কাজ করতে পারবা না? আর এই ফুলগুলো না কাল টানানো হলো, আজ আবার টানাচ্ছ যে? ইকবাল বিনয়ী সুরে বলল, খুলে গিয়েছিল আঙ্কেল। আমজাদ একটু চুপ থেকে বললেন, শ্বশুরকে এবার বাবা ডাকতে শেখো, আঙ্কেল তো প্রতিবেশীও হয়। চলে গেলেন ভদ্রলোক। ইকবাল হাঁ করে চেয়ে রইল। পুষ্প ততক্ষণে কাছে এসে দাঁড়ায়, চিন্তিত গলায় বলল, আরেকটু হলেই পড়তে, ভাগ্যিস বাবা ধরে ফেললেন। ইকবাল ওসবে মন না দিয়ে বলল, হিটলার শ্বশুর বোধহয় আমার প্রতি ইমপ্রেস হচ্ছে মাই লাভ। পুষ্প প্রথমে গাল ফোলালো হিটলার শব্দের, পরপর হেসে তার নাক টেনে দিয়ে বলল, আমার ইকবাল মানুষটাই এমন, ইমপ্রেস না হয়ে যাবে কোথায়? ঘড়িতে তখন 8টা বাজে। ধূসর আসনে পা ভাঁজ করে বসেছে কেবল। এই আসনের চতুর্দিকে ঘিরে মেহমানের বসে। বিয়ের সমস্ত বন্দোবস্ত শেষ। পিউ এলেই শুরু হবে কালিমা পড়ানো। পরিচিত প্রফেশনাল ক্যামেরাম্যান আনা হয়েছে একজন। তিনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিশ্রামহীন ছবি তুলছেন ধূসরের। ওর পার্টি অফিসে জানানো হয়নি, কম সময়ের অনুষ্ঠান বলে কেবল সোহেল আর মৃণাল এসেছে, যারা ধূসরের ভীষণ কাছের। তবে আমজাদ ভেবে রেখেছেন 6-7 মাস পর একটা বড় করে গেট টুগেদার আয়োজন করবেন। ব্যবসায়ী পরিচিত সমস্ত লোক ডেকে পুষিয়ে নেবেন এই ফাঁকফোকর। ধূসর বারবার উপরের দিক তাকাচ্ছেন। অধীর 2 অক্ষিপট। পিউ নামার নাম নেই। বিয়ে হবে কখন? কি এত সাজে এই মেয়ে? শাড়ি পরলেই যেখানে তার হৃদয় এসে থেমে থেমে যায়। বউ সাজলে কেমনে দেখাবে? ইকবাল হাসি হাসি মুখে এসে পাশে আসন করে বসল। কাঁধে হাত রেখে টেনে ডাকলো, বন্ধু। ধূসর কপাল গুটিয়ে বলল, হাসছিস কেন? ইকবাল জবাব দিল না, শুধু হাসলো। ধূসর চাপা কণ্ঠে ধমকালো, একদম হাসবি না, তুই হাসা মানে উদ্ভৃন্ত কিছু শোনানো। ইকবাল ফিসফিস করে বলল, বাসর রাতের জন্য রেডি তো? কেন, তুই রেডি ছিলি নাকি? সে দুঃখী গলায় বলল, ছিলাম মানে, কিন্তু সব প্রস্তুতিতে জল ঢেলে আমার বউটা ঘুমিয়েই পড়েছিল সেদিন। ধূসর হেসে ফেলল। ইকবাল আরেকটু কাছে ঘেঁষে এলো ওর বাহুতে আল্লা দিয়ে হাত ডলতে ডলতে বোঝালো, দেখ ভাই, অনেক মান ইজ্জত খেয়েছিস আমার, এবার যা বেঁচে আছে সেতটুকু রাখিস। একটু রোমান্টিক হোস, বাসর ঘরে মেয়েটাকে না ধমকে একটু ভালোবাসিস। ধূসর কিছু বলতে হাঁ করে, অথচ পূর্বেই কানে এসে বিঁধল চপ্পল পায়ের নুপুরের ঝুনঝুন শব্দ। পিউ আসছে, না চেয়ে বুঝে নিল সে। ঢোক গিলল, মন্থর বেগে চোখ তুলল সিঁড়ির দিকে। মারিয়া, পুষ্প, বর্ষা সবাইকে ছাপিয়ে ধূসরের বিমোহিত লোচনদয় পড়ে রইল বেনারসি পরিহিত সদ্য অষ্টাদশে পা রাখা মেয়েটির। পিউয়ের মাথায় জর্জেটের লাল ওড়না, গায়ে মোটা বেনারসি, স্বর্ণের গয়না কান নাক গলায়, দুহাত ভরা লাল পাথরের চুড়িতে। সে যখন গুটি গুটি পায়ে হেঁটে আসছিল, মনে হলো অম্বরের নিষ্কলুষ মায়াবী মেঘ নেমে এসেছে গৃহে। ওই ডাগর ডাগর চাউনিতে ধূসরকে পাওয়ার তৃপ্তিটুকু তার সবচেয়ে বড় প্রসাধনী। নিম্ন নেত্রে ঘেঁষে যাওয়ার কাজল, মেরুন লিপস্টিক, আস্তরণে ঢাকা শিল্পের মতো ঠোঁট সব যেন থমকে রাখল ধূসরকে। পিউ আজ বউ নয়, সেজেছে তার প্রাণ ঘাতিনী। এই রূপ, এই অন্যরকম ভিন্ন দুটো চোখ, যা রূপকথার থেকেও স্নিগ্ধ সরল, যান নিয়ে রেহাই দেবে না যেন। ধূসর খুব কষ্টে চোখ ফেরালো। একরকম টেনে হিচড়ে ঘষে এনেছে দৃষ্টি। নিচের দিক চেয়ে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল।
রুবাইদা হষ্টচিত্রে আওড়ালো, পিউকে কি সুন্দর লাগছে না আপা? মিনা বেগম চোখ ভর্তি আনন্দশ্রয় সমেত মাথা দোলালেন। ধূসর আর তাকালেন না, কেমন ঝিম মেরে বসে রইল। শেরওয়ানি ফুঁড়ে তার হৃদয় বাইরে আসতে চাইছে, লাফাচ্ছে খুব। পিউ কাছে এসেছে, গাঢ় তার নুপুরের শব্দ। ইকবাল দেখেই বলল, আরে বাস, এটা কে? পিউ লজ্জা পেয়ে হাসে। ফুলের টানেলের ওপাশে বসানো হয় তাকে। ঠিক মুখোমুখি দুজন। পিউ আর চোখ তুলে তাকালো একবার। এত ঘন ঘন ফুলের শাড়ির মাঝেও মেরুন শেরওয়ানি আকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে প্রতিবারের মতো আজও তার দৃষ্টি থামে, বক্ষ কাঁপে। পিউকে স্টেজ অবধি এগিয়ে দেওয়ার পর মারিয়া দাঁড়িয়ে রইল এক কোণে। তার ব্যগ্র চোখ খুঁজছে একটি প্রিয় মুখ, সুপ্রিয় চেহারা। সময় কাটলে দেখা মিলল তার। সাদিব ব্যস্তভাবে তৈরি হয়ে এসেছে। পরনে কালো কারুকাজ খচিত মকমলের পাঞ্জাবি, সাথে সাদা পাজামা। চুলগুলো আঙ্গুল দিয়ে ঠেলতে ঠেলতে নামছে সে। মারিয়া হাঁ করে চেয়ে থাকলো। কালো পোশাকে সাদাটে সাদিফের সৌন্দর্য 4 গুণ বেড়েছে। গায়ের রং আরও বাড়তি দাগ তুলেছে যেন। মারিয়ার চোখে মুখে মুগ্ধতা লেপ্টে এলো মুহূর্তেই। সাদিফের গোলগাল চেহারায় অন্যরকম হিরো ভাব, ওষ্ঠপটে চঞ্চল হাসি, ভোলা ভোলা মুখবিবর দেখে মনে হচ্ছে ইনি মিষ্টি কথা ছাড়া কিচ্ছুটি জানেন না। অথচ এই লোক যে কি মারাত্মক লেভেলের ঠোটকাটা আর ঝগড়ুটে ছিল এক সময়, তার থেকে ভালো কে জানে সম্পর্কটা কত তিক্ত ছিল শুরুতে, আর এখন যেন মধুর চেয়েও সুমধুর। মারিয়া অমন চেয়ে থেকে মৃদু হাসল। এর মধ্যে সাদিপ এসে সামনে দাঁড়ালো ওর। গতকাল থেকে কাজের চাপে ভালো করে কথা হয়নি দুজনের। মারিয়া তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে। সাদিপ ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে দেখল, তারপর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ও হ্যালো মিস ম্যালেরিয়া। ঘুমোতে হলে রুমে যান, ড্রয়িং রুম কিন্তু ঘুমের জন্য নয়। মারিয়া চমকে নড়ে উঠল। ধ্যানের মধ্যে সাদিপ সামনে এসে দাঁড়ালো। সে দেখেইনি। আশ্চর্য, আশ্চর্য না? থতমত খেয়ে বলল, ঘুমাচ্ছিলাম না তো। তাহলে কি করছিলেন? এইভাবে হাঁ করে দেখছিলেন কেন আমাকে? মারিয়া চটক কাটার মতন চাইল, আমতা আমতা করে বলল, কই, কখন? মিথ্যে বলে লাভ নেই, প্রায় দেখি আমার দিকে চেয়ে থাকেন। ব্যাপার স্যাপার কি? সাদিপ ভ্রু নাচাতেই মারিয়া আরেক দিক চেয়ে বলল, বাজে কথা। ধরা পড়ার শঙ্কায় সে ঘুরে হাঁটা ধরল। পেছন থেকে সাদিপ সন্ধিহান কণ্ঠে বলল, আই থিঙ্ক ডাল মে কুচ কালা হে, রাইট? মারিয়া জিভ কেটে চোখ খিঁচল। কি ক্যাবলার মতো চেয়েছিল, আর ধরাও পড়ল হাতে নাতে। প্রেস্টিজ পুরো ঘেটে গেল। চটপাট বজায় রাখতে বলল, তো আমি কি করব? আপনার আপনার সমস্যা। সাদিফ এগিয়ে আসে, আলগা সুরে বলে, কিন্তু বিষয়বস্তু তো আপনি ম্যালেরিয়া। মারিয়া ফিরে তাকায়। কী রকম? সাদিফ ভাবুক ভঙ্গিতে চশমাটা খুলে হাতে নিল। পাঞ্জাবি হাতায় 2-3টে ঘষা দিয়ে ফের চোখে পড়ল। পেছনে হাত বেঁধে ঝুঁকে এসে বলল, কেন যেন মনে হচ্ছে আপনি আমার প্রেমে পড়েছেন। মারিয়ার বুক কেঁপে উঠল। সদর পেয়ে কুঠোরের এক ঘা বসল যেন। তার হতভম্ব চেহারা দেখে মিটিমিটি হাসল সাদিফ। স্টেজের কাছে কাজী সাহেবকে এগোতে দেখে হেসে পা বাড়ালো সেদিকে। পেছনে রেখে গেল স্তব্ধ মেয়েটিকে। সবার মুখের ঝলমলে ফকফকে হাসির মধ্যে দিয়ে কাবির নামাই সই করল ধূসর। এরপর পিউ সই করে তাকায়। কাজী সাহেব বলতে বলতে বলল, বলো মা, কবুল। একবার বলেছেন, অথচ পিউ সবেগে অলিবম্বে আওড়ালো, কবুল কবুল কবুল। ভদ্রলোক ভেবাচাকে খেলেন। কর্মজীবনে এমন স্প্রুত বউ প্রথমে দেখলেন আজ। ওনার পাঠ করানোর পূর্বেই কবুল বলে দিল। ধাতস্থ হয়ে বলল, আলহামদুলিল্লাহ। বড়রা ঠোঁট টিপে হাসে। এরপর ধূসরকে বলতে বললেন। সেও সময় নিল না। চুটকি মেরে যেন বিয়ের কাজ সম্পন্ন হলো ওদের। ইকবাল এই পাশে বসা সাদিফের কানে ফিসফিস করে বলল, দেখেছো সাদিফ বাবু, এদের বাসর ঘরে ঢোকার কি তাড়া। সাদিফ হুহা করে হেসে উঠল শুনে।
মোনাজাত শেষে ধূসর পিউর দিক চাইল। এতগুলো মানুষ এড়িয়ে সরাসরি খুরখার চাউনিতে পিউ তাকায় পরপর, নিভু নিভু দৃষ্টি, লাল দুটো গাল। স্বামী স্ত্রীর হিসেবে প্রথমবার চোখাচোখি হয় দুজনের। ধূসরের ঠোঁট গহম্বের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি, যেই হাসি মিশে গেল প্রবল বাতাসে। ছুটতে ছুটতে গাছ ফুল পাখি লতা পাতাকে জানিয়ে দিল, শুনেছ, তোমরা খবর পেয়েছ? এক সমুদ্র প্রেমের উত্তাল উর্মির বিক্ষিপ্ত স্রোতে এক জোড়া হৃদয় বৈধভাবে বাধা পড়েছে আজ। খুশি হয়েছ? সময় চলছে গন্তব্যে। রাতের অন্ধকার আর সবেগে হাওয়ার সাথে গতির বিরাট পাল্লা তার। নিরন্তর ছুটছে ঘড়ির কাঁটা। রাত্রির দ্বিতীয় প্রহর শেষ হলো কেবল। ধূসর পিউয়ের বিয়ের পাট চুকেছে অনেকক্ষণ হবে, অথচ এখনও সবাই রাজ্যের ব্যস্ত পথিক। হাত মুখ পা দেহ জিরোচ্ছেই না কারো। এমনিতে বিয়ে হলে মেয়ে বাড়ি গুটিয়ে থাকে ভীষণতায়। কন্যা বিদায়ের আজীবনের জন্য তাকে শ্বশুরবাড়ি পাঠানোর হাহাকার। বাবা মায়ের বক্ষ ছিঁড়ে খুঁড়ে আসে, যেমনটা সেবার পুষ্পর বিয়েতে হয়েছিল। মিনা বেগম অজ্ঞান ছিলেন, বনিয়াদ ভেঙ্গে কেঁদে ফেলেছিলেন শক্তপোক্ত আমজাদ শিকদারও। কিন্তু পিওর বিয়ের ঘটনা উল্টো। তার শ্বশুরবাড়ি, বাবার বাড়ির দরজা, ছাদ, দেয়াল সবই একটা। সে আমৃত্যু এখানেই ঘাঁটি গেড়েছে। সেজন্যে কান্নাকাটি তো দূর, বাড়ির লোকজন থেকে একটু আধটু দামও পাচ্ছে না। একবারও এসে খবর নিচ্ছে না ওর। সে যে সন্ধ্যা থেকে না খেয়ে আছে, কারোর হুঁশ নেই। ভীষণ খিদের পেট, চলছে ইঁদুর ছোটার প্রতিযোগিতা। বিকেলের পর দাঁতে কিচ্ছু পড়ে নেই। এতক্ষণ না খেয়ে থাকা যায়? মাও একবার এলো না, বিয়ে হতে না হতেই ওকে পর করে দিল। পিওর এমন শান্ত হয়ে বসে থাকা পোষাচ্ছে না। বসার ঘর থেকে বাতাসে কোরমা পোলার ঘ্রাণ ছুটে আসছে। ক্ষুধা বেড়ে প্রকাণ্ড হয়েছে তাতে, কিন্তু বাইরে যাওয়ার সুযোগ নেই। এই ঘরে রেখে যাওয়ার সময় সুমনা পুষ্প সবাই মিলে বলে গিয়েছে, একবার বাসর ঘরে ঢুকলে আর বের হওয়া নিষেধ। পিউ পেট চেপে বাধ্য হয়ে বসিয়ে রইল, হাঁটুতে মুখ গুজে অসহায় শ্বাস ফেলল। বিয়েরও এত জ্বালা। বসার ঘরে খেতে বসেছেন অতিথিরা। বিশাল জায়গা জুড়ে ৬-৭টার মতো লম্বা লম্বা টেবিল পাতা হয়েছে। দফায় দফায় লোক বসেছে খেতে। মেহমানদের আধিক্য না থাকায় অসুবিধা হচ্ছে না। শিকদার বাড়ির ৩ কর্তা সাদিম ইকবাল তদারকি আর খাদিম দিতে ব্যস্ত। আনিস রিক্তকে নিয়ে বিপাকে পড়েছেন। ছেলেটার জ্বর উঠেছে হয়তো, তাপমাত্রা উষ্ণ হচ্ছে গায়ের, অসুস্থতায় খুন করছে একটু পরপর। সুমনা ব্যস্ততায় ওনার কাছে রিক্তকে ধরিয়ে দিয়ে গিয়েছে। আপাতত বাড়িময় ছেলেকে কাঁধে চড়িয়ে ঘুম পাড়ানোই তার কাজ। সৈকত জামাই হবে বলে তাকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না। নিতে এলে টেনে টুনে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইকবালের বেলায় এই নিয়ম টিকল না। সে এক বাটি রোস্ট সমেত হেলে দুলে আসার সময় ধূসর বলল, আমাকে দে, তুই খেতে বস। ভালো একটা প্রস্তাবেও ইকবাল রুষ্ট চোখে চাইল, কড়া কণ্ঠে বলল, নতুন জামাইয়ের এত কথা বলতে হয় না, মানুষজন খারাপ বলবে, চুপচাপ বসে থাকো, যাও। পাশ কাটিয়ে চলে গেল। তারপর তার মুরব্বি হাবভাব দেখে ধূসর হতবুদ্ধি হয়ে চেয়ে রইল কতক্ষণ। খাওয়ার পর সুপ্তির লিপস্টিক উঠে গিয়েছে। বেসিনের আয়নায় সামনে দাঁড়িয়ে নিপুণ যত্নে ঠোঁটে লাগাচ্ছে সে। ঘুরে যাইতেই দূরে দাঁড়ানো ধূসর হাত উঁচিয়ে ডাকলো। চোয়াল ঝুলে গেল সুপ্তির, ঘাবড়ে গেল। মনে পড়ল তাদের গ্রামে ধূসরের বাধাই করা অতীত, শিহাবকে পিটিয়ে আসার ঐতিহাসিক কাণ্ড। তার ছোট্ট আদলে আতঙ্ক দেখা গেল। ভয়ে ভয়ে এসে বলল, জি ভাইয়া। এদিকে এসো। ধূসর সোজা রান্নাঘরের দরজায় এলো। বুয়া বটিতে শসা কাটছিল, ওকে দেখে শুধালেন, কিছু লাগবে ভাইজান? যা যা খাবার আছে একটু একটু করে একটা প্লেটে দিন তো। মাংসের ঝোল দেবেন না, আর ইলিশ মাছ 2 পিস দেবেন। তিনি ঘাড় কাত করলেন। তড়িঘড়ি ব্যস্ত হাতে প্লেট বাটি নিলেন। বড় বড় ডেকে হাঁড়ি পাতিলের ভেতর থেকে আদেশ মতো সব তুললেন। সুপ্তি পেছনে দাঁড়িয়ে চোখ পিটপিট করে দেখছিল, ভাবছিল এসব কার জন্য। ধূসর প্লেট নিয়ে ওর হাতে দিল, নরম কণ্ঠে বলল, একটু কষ্ট করে এটা আমার রুমে দিয়ে আসো। সুপ্তির ভ্রু মিলিয়ে গেল এবার। ওনার রুমে তো পিউ আপু আছে, খাবার নিশ্চয়ই ওর জন্য। কত ভালোবাসা বইয়ের প্রতি। হেসে ফেলল সে, ঘাড় হেলিয়ে বলল, আচ্ছা।
পিউ নিঃসহায়তার মতো বসে নখ দিয়ে চাদর খুঁড়ছে। ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে, পাটাতন বসিয়ে ফুলের টানেল দিয়েছে চারপাশে। সাদা চাদরের ঠিক মধ্যখানে লেখা ধূসর পিউ। ঘরে ঢুকে এসব দেখে পিউর বুক ধক করে উঠেছিল। বাসর রাত কথাটার মনে পড়লেই মরে যাচ্ছিল লজ্জায়, কিন্তু সেই লজ্জা ধীরে সুস্থে গায়েব হলো খাবার সংকেটে। বলে না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ সেখানে ঝলসাচ্ছে রুটি। পিউ দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ সবাই নিশ্চয়ই সব খেয়ে দিয়ে শেষ করে ফেলেছে, ওকে কি খেতে দেবে না? সে নিরুপায় হয়ে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খেলো। রুমটা ধূসরের, কোথাও কি রাখা জানে না। খাবার দাবার কিছু থাকলে ভালো হতো। সেই সময় সুপ্তি ঘরে ঢুকলো। চাপানো দৌড় ঠেলে দেওয়ার শব্দে তাকালো পিউ। ওর মুখের আগে তার নজর পৌঁছালো হাতের খাবারের উপর। চোখ দুটো চকচক করে উঠল অমনি। সুপ্তির হা করার আগে কেড়ে নিল প্লেট। অল্প স্বল্প ভেবাচাকা খেলো মেয়েটা। পিউ রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে থালায়। তাড়াহুড়োয় দানা তালুতে উঠে গেলে সুপ্তি পানি এনে দিল। পুরো থালা পরিষ্কার পরিচ্ছন্ন করে থামলো পিউ। যুদ্ধ জেতার মতো হাসি ফুটল ঠোঁটে। তৃপ্তির ঢেকুর তুলে কৃতজ্ঞ চোখে চাইল সুপ্তির দিক। সে তখন পাশে বসে। পিউ বড় শ্বাস নিয়ে বলল, তোকে আনলিমিটেড ধন্যবাদ রে, আরেকটু হলে খিদেতে মরেই যেতাম। সুপ্তি বলল, ধন্যবাদটা আমাকে না দিয়ে নিজের বরকে দিও, সেই মনে করেই সব পাঠিয়েছে, না হলে বাড়িতে সবাই ব্যস্ত। পিউ আঙ্গুল যাচ্ছিল, কথাটা থেমে তাকালো, নিশ্চিত হতে শুধালো, ধূসর ভাই? সুপ্তি সব দাঁত দেখিয়ে বলল, না, ধূসর জামাই। বিস্মিত চোখে কয়েক পল চেয়ে রইল পিউ। ধূসর ভাই এত কিছু মনে করে পাঠালেন? পুনরায় বউ বউ ভাবটা চেহারায় ফুটে উঠল তার। ভালো লাগার তোপে ফুলল লালিত কপাল। লজ্জা পেল ভীষণ। মানুষটা খেয়েছে কিনা একবার জানতে না চেয়ে ও গপ গপ করে খেয়ে ফেলল। এত বাজে বউ তো সে নয়। এতক্ষণ খেয়ে যতটুকু আনন্দ লাগছিল, এবার কষ্ট লাগলো পিউর। মিহি কণ্ঠে জানতে চাইল, উনি খেয়েছেন? জানিস কিছু? অনুষ্ঠানের রেশ মোটামুটি কমেছে, কোনো রকম শান্ত হয়েছে হুটোপুটি। চিৎকার চেঁচামেচি আয়োজন আপাতত নেই। খাওয়া দাওয়া শেষে কাছাকাছি নিবাসের অতিথিরা বেরিয়ে গিয়েছে। তন্মধ্যে ইকবালের বাড়ির লোক অন্যতম। তাদের রাখার জোরাজুরিতে পরাস্ত হয়েছেন আমজাদ। ইফতি আজ সারাটা বিয়ে বাড়ি তানহাকে খুঁজেছে, পায়নি কোথাও। আসেনি নাকি? পিউকে যে জিজ্ঞেস করবে ওই সাহসী কুলোয়নি ওর। ধূসরের নীরব হুমকি আর বড় ভাইয়ের চোখ রাঙানোর পর সে মেয়ের দিকে তার তাকাতেও ভয় লাগে। ইফতি মেসেঞ্জারে ঢুকে দেখেছে তানহা অ্যাক্টিভ নেই। মন খারাপ হয়েছে ওর। আজকাল যে মেয়েকেই পটাতে যায় হাত ফসকে মাছের মতো বেরিয়ে যায় সেটা। এদিকে তানহার জ্বর উঠেছে, যাকে বলে হারম মজা, কাঁপিয়ে দেওয়ার মতো জ্বর। ইদানিং এই জ্বরের প্রকোপটা একটু বেশি দেখা যাচ্ছে চারপাশে। ঘরের কেউ না কেউ অসুস্থ হতে শোনা যায়। তানহার গতকাল আসার কথা ছিল বিয়েতে। পিউয়ের গায়ে হলুদ নিয়ে তাদের কত শত পরিকল্পনা, কিন্তু ধুম করে জ্বর ছুটল দুপুরের পর। বিছানা রেখে উঠতেই না পারার মতন দশা। পিউ সখানকে ফোন দিয়ে খোঁজ নিয়েছে। এত জ্বর নিয়ে তানহার মা আসতে দেননি। সেই অবস্থাতেই ছিল না মেয়েটা। ঘর শব্দ দাওয়াত, কিন্তু মেয়ের শরীরের কথা ভেবে তারাও যেতে পারেননি। বিয়ে বাড়িতে যেখানে সবাই ব্যস্ত থাকবে সেখানে অসুস্থ মানুষ না নেয়াই ভালো। তানহা জ্বর ভুলে শুয়ে শুয়ে কাঁদলো। একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়েতে যেতে না পারায় দুঃখ কাহিল সে। পিউয়ের সমান মন খারাপ। বিয়ে না হলে ছুটে গিয়ে দেখে আসতে পারত, তবে যতটুকু পেরেছে করেছে। সেজেগুজে সবার আগে ওকে ভিডিও কল দিয়েছে। তানহার মা মেয়ের সামনে ফোন ধরেছে। রুগ্ন চোখে শুয়ে শুয়ে দেখেছে মেয়েটা। ঘড়ির কাঁটায় তখন 1:10। ধূসরের চারপাশে পুরুষ মহলের আড্ডা। একহানি চাচা পিউয়ের দুই মামা, সুমনা, জবা, সবার বাপের বাড়ির লোকজন। এদের হৈ হৈ আলাপে বেশিক্ষণ ধৈর্য রাখতে পারছে না ধূসর। এত রাত হলো, ঘরে যাবে না নাকি? আর কতক্ষণ বসে থাকবে? তার সুপ্ত মেজাজ চটে যাচ্ছে। এদিকে ইকবাল, সাদি, পুষ্প, মারিয়া কাউকে দেখা যাচ্ছে না। একটু আগেও তো ছিল এখানে, সবগুলো একসাথে গেল কোথায়? ধূসর অধৈর্য বিধ্বস্ত হয়ে কপাল আঙ্গুল ঘষল। রুবাইদা দেখতে পেয়েই কাছে এসে শুধালেন, মাথা ব্যথা করছে, কফি খাবি? ধূসর চোখ তুলল। তার শ্যামলা চেহারায় আনাচে কানাচে বিরক্তি।
কোথায় বলবে ঘরে যাবি? এই রাত 1:30টার সময় কফি খায় কে? সে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। সংক্ষেপে বলল, না, রুমে যাচ্ছি। অবিলম্বে হাঁটা ধরল। মুরব্বীরা খানিক থতমত খেলেন ব্যাপারটায়। কেউ কাউকে বুঝতে না দিয়ে স্বাভাবিক রাখলেন চোখমুখ। কিন্তু রুবাইদা স্বাভাবিক থাকতে পারলেন না। তিনি ত্রস্ত পায়ে মিনা বেগমের কাছে এলেন। চাপা কণ্ঠে বললেন, আপা, ধূসর তো ঘরে চলে গেল। পায়ের শরবত কিছুই তো প্রতিমধ্যে। বুয়া থালায় মাজনি ঘষতে ঘষতে বললেন, তয় কি করবো আম্মা? রাইত বাজে 2টা, আপনারা হ্যারে অহনো বহাইয়া রাখছেন? নতুন বউ রাইখা কেউ এম্বারে থাহে? আরও ভাইজানের ভালোবাসার বউ কত যুদ্ধ করলো সেদিন দেখলাম তো। মিনা কিছু বললেন না। রুবাইদা কোনোই টেনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন দ্রুত। এক কোনায় এসে বললেন, একটা কথা বলবো রে রুবা। ভদ্রমহিলা অবাক হয়েছেন। এখানে টেনে টুনে আনা আবার এত কাতর কণ্ঠে বিভ্রান্ত হয়ে বললেন, হ্যাঁ বলো না। মিনার চোখে মুখে ইতস্ততায় চিহ্ন। সময় নিয়ে বয়সে রয়েছে বললেন, আমি জানি ধূসর তোর একমাত্র ছেলে। ছেলের বউ নিয়ে প্রতিটি মায়ের শখ আহ্লাদ থাকে, তোরও ছিল। কত কথা স্বপ্ন এসে আমাকেও বলতে তুই। সেই ধূসরের আল্লাহর হুকুমের মনে ধরল আমার মেয়েকে। তার হুকুমে বিয়ে হলো আজ। তুই তো জানিস প্রিয় ভালো মন্দ তেমন বোঝে না। 18 বছর চলছে, কিন্তু পরিপক্ক একটু কম। লাফালাফি করে অনেক। সংসার যে কি ওর ধারণাই নেই। গভীরতা বোঝা তো বহুদূর। না বুঝে অনেক ভুল করবে। তোর মন মতো পারবে না হয়তো। তুই একটু শিখিয়ে পড়িয়ে নিস। যেমনভাবে গড়লে তোর মন হবে ও তোর যোগ্য বৌমা, তেমন করেই শাসন করিস। তুই শেখালি ও শিখবে। ছটফটে হলেও আমার মেয়েটা অনেক লক্ষ্মী, বড়দের অসম্মান করে না কখনো। রুবাইদা কিছুক্ষণ আশ্চর্য চোখে চেয়ে রইলেন। হতবিম্বল হয়ে বলল, আপা, তুমি এসব আমাকে বলেছ? মিনা হাঁ করলেন। পূর্বেই তিনি ঝাড়া মেরে হাতটা ছাড়িয়ে নিলেন। রেগে বললেন, কিছু বলতে হবে না আপা, সব বুঝেছি। মুখে আমাকে বোন বলো, সামনে তো এত ভালোবাসা। পিউ তোমার একার মেয়ে, তাই না? আমার মেয়ে না ও? ও কেমন আমি তা জানি না। রাগ করছিস কেন? তুমি তো তুমি বুঝিয়ে দিলে। আমি পিওর শুধু চাচিই রয়ে গেলাম, মেজো মা হতে পারিনি। কেন আপা, আমি কি কোনো দিন কম ভালোবেসেছি ওকে? আলাদা চোখে দেখেছি? তাহলে এসব কিভাবে বলতে পারলে? মিনা অসহায় চোখে চাইলেন। কি বলতে কি বলে ফেলেছেন। রুবাইদা উল্টে চেতে গেল। তিনি বাহুতে হাত ডলতে ডলতে বললেন, ও মেজো, শোন না, একটু মাথাটা ঠান্ডা করব। আমি ওভাবে বলতে চাইনি তো। তুই তো চিনিস তোর আপাকে। আচ্ছা ভাই, ভুল হয়েছে, মাপ চাই। রুবাইদা মুখ বেঁকিয়ে আরেক দিক তাকালেন। মিনা ঠোঁট উল্টাতেই শিশুর ন্যায় কাঁদো কাঁদো সুরে বললেন, মেয়ের মা হিসেবে না হয় একটু বলেই ফেলেছি, তাই জন্য। পরপর কণ্ঠে দুষ্টুমি এনে বললেন, এখন এর আগে মুখ ফিরিয়ে রাখবেন বেআইন সাহেবা? ছেলেপক্ষ বলে কি মাথা কিনে নিয়েছেন? এ কেমন অবিচার বলুন তো? চটপট আর টিকল না রুবাইদার। হেসে ফেললেন। পরপর ভ্রু গুটিয়ে বললেন, এরকম আর কখনো বলবে? মিনা বিশ্রান্ত কণ্ঠে বললেন, না বাবা, ঘাট হয়েছে আমার। মুখেও আনবো না এসব। রুবাইদা মিনাকে জড়িয়ে ধরে বললেন, আপা, প্রিয় আমার কাশ্মীরি আপেলের মতো সুন্দরী বৌমা। এমন বৌমা বিনা পরিশ্রমে পেয়ে আমি তো সৌভাগ্যবতী মনে করেছি নিজেকে। মিনা মাথা নাচিয়ে বললেন, আর আপনার বাহাদুরের ছেলেকে মেয়ের জামাই হিসেবে পেয়ে আমিও সমান সৌভাগ্যবতী। দুজনেই হেসে উঠলেন জবা দেখেই। সতর্ক কণ্ঠে বললেন, এ কি, তোমরা কি নিয়ে হাসছো? আমাকে বলো, আমিও শুনবো। পরপর সুমনা ভিড়লেন সেখানে। সব কাজ ফেলে অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে চার জায়ের হাস্যকর সভা বসল। বুয়া তখন রান্নাঘর থেকে মাথা বের করে বললেন, ও খালাম্মা, খাউন তো পয়সা যাইব, ফ্রিজে রাখলেন না? খোশ গল্প স্থগিত। মিনা মনে করার ভঙ্গি করে বললেন, ও হ্যাঁ হ্যাঁ। রান্নাঘরে যেতে গেলে জবা টেনে ধরে বললেন, ও হ্যাঁ হ্যাঁ নেই। সারাদিন তুমি আর মেজো আপা অনেক খেটেছ। এখন সোজা ঘরে যাবে, বাকিটা আমরা দেখছি। আহা, তোরা পারবি না তো? সুমনা বললেন, বলে দিলে সব পারবো, তুমি দেখিয়ে দিয়ে যাও, আমরা চুটকি দিয়ে শেষ করছি। বাধ্য হয়ে ওনাদের সবটা বুঝিয়ে দিলেন মিনা। পাশে দাঁড়িয়ে থাকবেন ভাবলেও দুজন মিলে দুই জাকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিলেন ঘরে। ধূসর কক্ষের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হতবম্ব হয় নিজে মনে মনে। খোঁজা বিচ্ছুর দলগুলো সব এখানে হাজির। রীতিমতো দরজার সম্মুখে সারি বেঁধে প্লাস্টিকের চেয়ারে পেতে বসেছে এক একজন।
প্রথমে সাদিব, তারপর ইকবাল, পাশে পুষ্প, মারিয়া, শান্তা, সুপ্তি হাসাহাসি করছিল কিছু নিয়ে। ওকে দেখে সবাই তটস্থ হয়ে ফিরল। ইকবাল প্রমোদ কণ্ঠে বলল, আরে আসুন আসুন ভাইরা ভাই, আপনারই পথ চেয়েছিলাম আমরা। ধূসর প্রশ্ন ছিল, তোরা এখানে? পুষ্প ছটপটে গলায় জবাব দেয়, আমরা গেট ধরেছি। সাদিব বলল, ভাইয়া তুমি একই বাড়িতে বিয়ে করে গেট ধরা, জুতো চুরি, হাত ধোয়া এইসব কিছু থেকে বেঁচে গিয়েছো, কিন্তু কিন্তু কথায় বলে সবার জন্য আইন সমান। ইকবাল ভাই যা যা ভুগেছেন তোমাকেও তাই তাই ভুগতে হবে। আর তাই আমরা সবাই মিলে তোমার বাসর গেট ধরেছি। আবি আন্দার মে জানে মে पैसा देना पड़ेगा। ইকবালের ঠোঁটে হাসি, ভ্রু উঁচিয়ে উঁচিয়ে বলল, কি শালা সম্বন্ধী, কেমন লাগছে এখন? পরপর গুরুতর ভঙ্গিতে বলল, আমার সময় তুই সাহায্য করিসনি, করলে এখন তোর সাপোর্ট থাকতাম। সাদিব আমাকে বাঁচিয়েছিল, তাই আমি ওর সাপোর্টে। দুজন হ্যান্ডশেক করলো। তারপর ধূসর বিরক্ত কণ্ঠে বলল, আমি খুব টায়ার্ড ইকবাল, ভালো লাগছে না এসব, সর। পুষ্প আপত্তি জানিয়ে বলল, না না, এইসব বললে তো হবে না, এটা আমাদের অধিকার, টাকা না দিয়ে আপনি যেতে পারবেন না। সাদিব তাল মিলিয়ে বলল, হ্যাঁ, টাকা না দিলে প্রবেশ নিষিদ্ধ। ধূসর কপাল কুঁচকে বলল, তোরা দুটো দুটো না পিওর বড় ভাই বোন, লজ্জা করছে না? বাসর রাতে গেট ধরেছিস। পুষ্প সাদিব মুখ দেখা দেখি করলো, তারপর দাঁত বের করে সমস্বরে বলল, একটুও না। সাদিব কাঁধ উঁচিয়ে জানালো, আমরা পিউকে চিনি না। ওকে, হ্যাঁ, কি নাম ওর? আমরা তো তোমাকে চিনি ভাইয়া, তুমি আমাদের বড় ভাই। বড় ভাইয়ের বাসরে গেট ধরা ছোট ভাই বোনদের কর্তব্য। আমি আবার কর্তব্য নিয়ে হেলাফেলা করতে পারি না। ইকবাল বলল, আমিও না। টাকা আদায়ের এই আন্দোলনের শান্তা আর শক্তি নীরব। তারা দল ভারী করতে বসলেও টু শব্দ করছে না। শান্তার ভেতর ভেতর খারাপ লাগছে, কখনো এই লোকটার উপর মারাত্মক ক্রাশ ছিল ওর। আচ্ছা, সে তো পিওর থেকে অল্প একটু ছোট, উনি চাইলে বিয়েটা তো ওকেও করতে পারতেন। মারিয়া মুখ খুলল এবার, ধূসরকে বলল, ভাইয়া থাক না, এদের সাথে বার্গেনিং না করে বিষয়টা মিটিয়ে নাও। দর কষাকষি তোমার সাথে যায় না। তার পার্মানেন্টলি ধূসর গলল কি না বোঝা গেল না। বুকে হাত বেঁধে ভ্রু নাচিয়ে শুধালো, তো কত দাবি তোমাদের? সবাই একজোটে হইচই বাঁধিয়ে জানালো, 35,000। পুষ্প হাত নাড়িয়ে নাড়িয়ে হিসেব দিল, দেখুন ভাইয়া, আমরা মোট 6 জন, সবাই 6,000 করে নিলে 36,000 হচ্ছে। আপনাকে তো আমরা অনেক ভালোবাসি, তাই 1,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। ধূসর মাথা দুলিয়ে বলল, ও আচ্ছা। তার নিরুদ্বেগ ভাবভঙ্গি দেখে ইকবাল সাদিফের কানের কাছে গিয়ে বলল, আমরা কি কম বলে ফেললাম সাদিফ বাবু? সে দ্বিধাদ্বন্দ্বে ভুগে বলল, 50 চাইলে মনে হয় ভালো হতো, তাই না? ধূসর বিনা বাক্যে পকেটে হাত ভরল, পরপর সসূচক শব্দ করে বলল, শিট, মানিব্যাগ তো রুমে নিয়ে বের হইনি, জায়গা জায়গা দে, গিয়ে নিয়ে আসি। ইকবাল অমনি দাঁড়িয়ে বলল, একদম না, গেলে আর আসবি না তুই। ধূসর ততোধিক শান্ত ভঙ্গিতে বলল, তাহলে টাকা দেব কোত্থেকে? সবাই একটু দোটানায় পড়ল। সাদিক ফিসফিস করে বলল, আমি গিয়ে নিয়ে আসবো। ইকবাল তেমন করেই জবাব দিল, দরজা খুললেই যদি দৌড়ে ঢুকে যায়, গায়ে তো মহিষের মতো শক্তি, আমি ধরে রাখতে পারবো না। সাদিব চিন্তিত ভঙ্গিতে ঠোঁট কামড়ালো। ধূসর ব্যস্ত কণ্ঠে বলল, যা করবি তাড়াতাড়ি। ইকবাল দুষ্টুমি করে বলল, কেন, বউয়ের কাছে যাওয়ার জন্য এত তাড়া কিসের? ধূসর মুখের উপর বলল, না। মারিয়া আগ বাড়িয়ে বলল, আরে ভাইয়া, যখন বলেছে রুম থেকে এনে দেবেন তখন নিশ্চয়ই দেবেন। পৃথিবী উল্টে গেলেও তিনি ধূসর ভাইয়ার কথা নড়চড় হয় না। ইকবাল মনে মনে ভাবল, কথাটা কিন্তু ঠিক। এদিকে সবাই ওর মুখের দিকে যে দলের সিনিয়র সদস্য বলে কথা। পুষ্প সন্দেহীন কণ্ঠে শুধালো, সত্যি দেবেন তো ভাইয়া? ধূসরের উত্তরের আগে মারিয়া বলল, আরে দেবে দেবে ভাইয়া, এমন অমন নাকি, নাও, জায়গা ছাড়ো, ওনাকে যেতে দাও। তার কণ্ঠে দৃঢ় বিশ্বাস গলে গলে পড়ছে। ইকবালও মাথা হেলিয়ে সায় দিল, একটা প্লাস্টিকের চেয়ার সরিয়ে রাস্তা দিল ওকে, খুলে দিল দরজার তালা। ধূসর বক্র হাসল, সবার সামনে দিয়ে টান টান বক্ষে লম্বা পায়ে ঢুকলো রুমে। তারপর পেছন ঘুরে চাইল, সবকটা দরজায় ঝুলে এসেছে প্রায়। ধূসর ঘাড় ডলহে আচমকা ফট করে দরজা লাগিয়ে দেয়, টেনে দেয় ছিটকিনি। ভরকে গেল ওরা, তবদা খেয়ে হা করে মুখ দেখা দেখি করলো। তারপরেই শুরু করলো ধাক্কানো। পুষ্প আর্তনাদ করে বলল, এ কি হলো?
সাদিব বলল, ভাইয়া দিস ইজ চিটিং। ইকবাল বলল, শালা সম্বন্ধী, ভাইরা অসভ্য চিটিংবাজ। ধূসর ঠোঁট কামড়ে হাসলো, উদ্বেগহীন জানালো, ধাক্কিয়ে লাভ নেই, কাল সকালে দেখা হবে। সকালে দেবেন? হ্যাঁ ঠিক তো? ধূসর বলল, বিশ্বাস করলে কর, না হলে দাঁড়িয়ে থাক সারা রাত। সকালের আগে দরজা খুলছি না। মারিয়া বড় মুখ এবার ছোট হয়ে গেল। ধূসরের টান টানতে গিয়ে চেহারায় লেপ টেপে গিয়েছে অদৃশ্য চুলকালি। চোর চোর ভাব পড়ে গেল, চুপ রইল সে। সাদিব কটমট চোখে চেয়ে বলল, সব আপনার জন্য হয়েছে। তারপর ওর মতো করে বলল, পৃথিবী উল্টে গেল, ধূসর ভাইয়ের কথার নড়চড় হয় না। এবার হলো তো? মারিয়া মাথা নুয়ে বলল, আমি কি করলাম? পুষ্প মন খারাপ করে বলল, এখন কি হবে? শুধু শুধু আধা ঘন্টা ধরে বসেছিলাম। ইকবাল তার বিফল চেহারা দেখে মাথায় হাত বুলিয়ে বলল, ডোন্ট বি স্যাড মাই লাভ, হতচ্ছাড়াটা দিন দিন বাটপার হয়ে যাচ্ছে। যখন বলেছে আজ খুলবে না, খুলবেই না। তারপর নিশ্চিত কণ্ঠে বলল, তবে সকালে দেবে বলল, যখন দেবে ভেবো না এত। চোর হলো লোকটা ভালো, কথা একটা বললে রাখে কিন্তু। তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো যাই, ঘুম পাচ্ছে আমার। শান্তা সত্যি তোরাও ঘুমা গিয়ে। ওরা মাথা দোলালো। পুষ্প হাই তুলল, তার কাঁধ পেঁচিয়ে রুমে রওনা করলো ইকবাল। শান্তা সত্যি আজ পিউর ঘরে শোবে, সাথে মারিয়াও। সে ওদের পেছনে পা বাড়াতে গেলে আচমকা হাতটা টেনে ধরল সাদিফ। মারিয়া চমকে তাকালো। সাদিফ ভ্রু গুটিয়ে শুধালো, আপনি কোথায় যাচ্ছেন? রুমে। বলতে বলতে তার নেত্রদয় সতর্কভাবে আশেপাশে দেখে নেয়। সাদিফ বলল, এখন রুমে যেতে হবে না। তাহলে? সাদিফ দুষ্টু হেসে হুবহু ওকে নকল করে বলল, তাহলে আমার একটা প্রস্তাব আছে, রাখবেন? মারিয়া লজ্জা পেল, নিষ্পাট চেপে আস্তে করে শুধালো, কি? ছাদে যাব। সে ভ্রু কপালে উঠিয়ে বলল, এত রাতে ছাদে? কেন, ভয় লাগছে? মারিয়া মুচকে হাসল, নরম কণ্ঠে স্বীকারোক্তি দিল, আপনি পাশে থাকলে কিসের ভয়? সাদিফের অভিব্যক্তি বদলায়, বৃহৎ হয় চেহারার উজ্জ্বলতা। উষ্ট্রপথে চকচকে হাসি বহাল রেখে দুর্বদ্ধ চোখে চাইল সে। কণ্ঠ নিচু করেই বলল, তাহলে যাওয়া যাক। সবাই চলে গিয়েছে বুঝতেই শব্দহীন বিজয়ী হাসল ধূসর। হাঁপ ছাড়ল, শরীরের রগে রগে ক্লান্তি ছুটছে। ভোর 5টায় উঠেছিল, তারপর থেকে বিছানায় ছুঁয়েও দেখেনি। মিটিমিটি হাসি ঠোঁটে রেখে পেছনে ঘুরল সে। অমনি স্তব্ধ হলো চক্ষুদয়। সজোরে তীর এসে বসল ঠিক হৃৎপিণ্ড বরাবর। বউবে বেশে এক লাল টুকটুকে অস্পরি ঘুমোচ্ছে বিছানায়। সে সুখবীর নিদ্রা। কি ভারী নিঃশ্বাসের আওয়াজ, সাথে ললিত একটি মুখ। মাথার নিচে রাখা চুড়ি পরা হাতগুলো লাইটের কড়া আলোতে জ্বলছে, দীপ্তি দিচ্ছে নাকের পাথরের ফুল। এর চেয়ে সুন্দর দৃশ্য আর নেই। নিষ্পাপ মুখখানি এসে যখন সামনে দাঁড়ায়, ধূসর এই জগৎ ভুলতে সক্ষম এই রাঙ্গা উষ্ঠযুগলের হাসির জন্য। ধরিত্রীর সকল নিয়ম ভাঙতে ধূসর অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে রইল। নিদ্রিত এই ছোট্ট মেয়েটা ওর বউ, ওর ভালোবাসা। পার্থিব জগতের মাঝে অপার্থিব সৌন্দর্যের অধিকারিণী, তার হৃদয় হরণী পিউ। ধূসরের তুষাতুর দুটো নিশ্চুল আঁখি একসময় পলক ফেলল, ঠোঁট দুটো সরে গেল দুদিকে। বিস্তর বক্ষপট উঠানামা করল তুষ্টির তৃপ্তিতে। আচমকা চোখ মেলল পিউ। তন্দ্রাচ্ছন্ন নিভু নেত্রযুগল প্রথমে খুঁজে পেল একটু দূরে দাঁড়ানো ওই মানুষটিকে। বহু প্রতীক্ষার, অনেক সাধনার আর ভীষণ ভালোবাসার ধূসর ভাই। পিউ তড়াক করে উঠে বসল। ঘুমিয়ে পড়েছিল ভেবেই লজ্জা পেল, বিস্মিত হলো। কিন্তু ওর কি দোষ? এতক্ষণ কোণঠায় অধীর অস্থির হয়ে পায়চারি করছিল। আইঢাই করে একবার এদিক থেকে সেদিক গিয়েছে রুমের। ধূসর ভাই আসবে না তারপরে টুকু ভেবেই তো তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে। নার্ভাসনেসে দিশা হারিয়ে বারবার ওয়াশরুম অবধি ছুটেছে। শেষে একটু বিছানায় শরীর ছাড়তেই রাজ্যের ঘুম নামল। এমন ঘুম যে টেরই পেল না কিছু। ওর তো এই খাটের মধ্যমণিতে বসে থাকার কথা, যেমনটা ও কল্পনায় দেখত। তার মাথায় টানা বড় বড় ঘুমটা সযত্নে এসে তুলবেন ধূসর ভাই। ওর নিচু মুখ তুলবেন আঙ্গুলে, কপালে চুমো আঁকবেন ভালোবেসে।
পিউ অনুচিন্তনের রেশ বেশি দূর গড়াতে দেয় না। ধূসর দাঁড়িয়ে আছে দেখে ব্যস্তভাবে উঠে এগিয়ে যায় কাছে। ওকে আসতে দেখে সে থামলো, বাড়ানো কদম পিছিয়ে আনলো। পিউ ঝটপট ওর পা ছুঁয়ে সালাম করলো। সুমনা বেগম শিখিয়ে দিয়েছিলেন যাওয়ার সময়। ধূসরের ক্রুদ্ধ হয়ে ভাঁজ পড়ল, অবাক হলো খানিক। পিউ সাফাই দেওয়ার ভঙ্গিতেই বলল, আমি একদম ঘুমোতে চাইনি ধূসর ভাই, কখন যে চোখটা লেগে এসেছিল। ধূসরের মন নেই ওতে। সে প্রখর মনোযোগী চোখে পিউর পা থেকে মাথা অবধি দেখে নেয়। পিউ অতটা লম্বা নয়, ছোটখাটো আদুরে আনন, কিন্তু শাড়ির ভারে আজ ওকে ছোটতে দূর পূর্ণাঙ্গ নারী লাগছে। যে নারী ধূসরের ব্যক্তিগত, ওর বাম প্রকোষ্ঠ লুকিয়ে রাখা একান্ত প্রেম। ধূসর একটু এগোয়, পিউয়ের ক্ষুদ্র মুখবিবরটা তুলে নেয়, অমসৃণ অঞ্জলি পটে বুড়ো আঙ্গুল ছুঁয়ে দেয় নাকের পাথরের উপর। তাকে চুপ দেখে পিউ ফের বলতে লাগে, আপনি কি রাগ করে? সহসা একটা আঙ্গুল লিপস্টিক পরিহিত ঠোঁটে চেপে ধরল ধূসর। থামল পিউ। ধূসর হ্যাঁ না কিচ্ছু বলল না। একটা টু শব্দও এলো না বাইরে। আচমকা চট করে ওকে কোলে তুলে ফেলল। পিউ চমকে গেল, কিছু বোঝার আগে মাথায় এসে ঠেকল তুলতুলে বালিশ। ধূসর গায়ের উপর আধশোয়া হতেই গাত্রের রক্ত ছোটাছুটি তৎপর থেমে গেল তার। কি হবে, কি হতে পারে ভাবতে কাটার মতন শক্ত হয়ে গেল লজ্জায়। ফেরত এলো চিরচেনা সেই কম্পন, সেই হাত পায়ের টালমাটাল তাণ্ডব। তার উপর ধূসরের দুটো নেশার চোখ, তীরের মতো চাউনি, মদ্যপ অক্ষিপট। এসব পিউকে সুস্থ থাকতে দিল না। পেটানো শরীরের নিচে থরথরিয়ে কেঁপে উঠে সে। কণ্ঠস্বর ভূমিকম্প নামিয়ে বলতে যায়, আমি একটু ধূসর কথা সম্পূর্ণ করতে দিল না। ওর গরম উষ্টপুট কানের পাশে যেতে আপনা আপনি মুখ বন্ধ হয়ে গেল পিউয়ের। শুনতে পেল একটি ফিসফিসে কণ্ঠ, এই রাত আমার, বলেছিলাম না। আজ তুই কাঁপলেও ধূসরের না, কাঁপলেও ধূসরের। বলতে বলতে ঠোঁট দুটো ছুঁয়ে গেল ওই রক্তাভ গাল। পিউ লজ্জায় হাঁসফাঁস করে উঠল। একে একে কপাল, চোখের পাতা, নাকের ডগা সমস্ত কিছু সিক্ত হয়ে ধূসরের চুম্বন। পিউ চোখ দুটো খিঁচে নিল তখন, যখন মানুষটা উষ্ণ অধর ঘূর্ণিঝড় বয়ে দিল তার গলার ভাঁজে। এতটা অস্থির অশান্ত ধূসর কখনো হয়নি, কখনো না। পিউ একটা সময় সয়ে নিল। বিলম্ব হলেও আকাঙ্ক্ষিত পুরুষের কাঙ্ক্ষিত ছোঁয়ার ধাতস্থ করল নিজেকে। 3 বছর ধরে তৃষ্ণার্ত চাতকের ন্যায় অপেক্ষা করা মানুষটার নিকট সহাস্যে সমর্পণ করল নিজেকে। তার দুটো শীর্ণ হাত আঁকড়ে ধরল ধূসরের উন্মুক্ত চওড়া শ্যামলা পিঠ। রাত্রির 3 প্রহরে রচিত হলো তাদের ভালোবাসার বিস্তর রচনা, নতুন সূচনা।